আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা হিসাব বিজ্ঞান নবম ও দশম শ্রেণীর নগদান বই নিয়ে আলোচনা করব। এর আগে আমি ফয়সাল মোহাম্মদ ওবায়দুল হক, সহকারী শিক্ষক, হরুলিয়া উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সদর। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পাঠ শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজ তোমাদের বইয়ের অষ্টম অধ্যায়ের নগদান বই এর একটি অংশ নগদ প্রদান জাবেদা নিয়ে আলোচনা করব। নগদ প্রদান জাবেদা, প্রদান মানে হচ্ছে টাকা আরেকজনকে দিয়ে দেওয়া। বিভিন্ন কারণে আমরা টাকা প্রদান করি, তবে নগদ প্রদানে আমরা তিনটা বিষয় একসাথে জড়িত থাকবে। যদি নগদ টাকা হয় বা চেক প্রদান করা হয় অথবা এটিএম কার্ডের মাধ্যমে কাউকে টাকা দেওয়া হয়, তাহলে তিনটায় একই ঘরে বসবে। কী ঘরে বসবে? নগদ প্রদান জাবেদায় এক ঘরে বসবে। নগদ প্রদান জাবেদায় আমরা এই তিন প্রকারের হিসাবটা একই সাথে একই কলামে রাখব। এটার মাধ্যমে আমরা নগদ বহিঃপ্রবাহটা আমরা হিসাব রাখব। তারিখ এর উপর ভিত্তি করে প্রতিদিনের হিসাব রাখব। নগদ প্রদান জাবেদা আমরা মূলত সাধারণ জাবেদাটা এরকমই লিখি: নগদান হিসাব ক্রেডিট, নগদান কমে গেলে ক্রয় ডেবিট, ক্রয়ের কারণে নগদান কমে গেছে। অথবা এরকমও হতে পারে নগদান ক্রেডিট, পাওনাদার ডেবিট। যদি আমরা পাওনাদারকে টাকা পরিশোধ করি, তাহলে মোট কথা টাকা চলে গেলে নগদান ক্রেডিট। যখনই নগদ প্রদান হবে আমরা মনে মনে ধরব নগদান ক্রেডিট। এই জাবেদা আমরা মনে মনে রাখবো নগদান ক্রেডিট, এটা মনে মনে রাখবো নগদ প্রদান জাবেদায়। তাহলে আমরা এই কলামে লিখব ডেবিট হিসাব খাত, এর উল্টাটা লিখব ডেবিট হিসাব খাত। যখনই আমরা এখানে ডেবিট হিসাব খাত লিখব, তখন ডেবিট আরও তিন জায়গায় লিখব: 1, 2, 3। ডেবিট তিন জায়গায় লিখব আর ক্রেডিট থাকবে দুই জায়গায়। মোট 5টি টাকার ঘর থাকবে। আর প্রথম ঘরটা হবে তারিখ। নগদ প্রাপ্তি জাবেদাতে আমরা এখানে একটা ঘর কম ছিল আমাদের, চেক নং। যেহেতু এখানে চেক প্রদান করা হবে, চেকের একটা নাম্বার আমরা এখানে লিখে রাখব। তাহলে একটা ঘর এখানে বাড়বে নগদ প্রদান জাবেদায় প্রাপ্তি অপেক্ষায়। টাকা চলে গেলে এখানে আমরা এন্ট্রি করব তারিখ সহকারে, এবং নির্দিষ্ট সময় শেষে আমরা এটা নগদান বইতে লিখব। এখানে আরও কিছু বিষয় আমাদের জানা রাখতে হবে আমরা কাজ শুরু করার আগে। জের উদ্ধৃতি, ব্যালেন্স যদি কখনো প্রশ্নে দেওয়া থাকে সেগুলো আমরা লিখব না, কারণ ব্যালেন্স মানে টাকা এসেছে বা গিয়েছে এরকম নয়। ব্যালেন্স মানে আগের একটা টাকা, এটা টাকা আসেও নাই যাইও নাই, সুতরাং এটা আমরা প্রদানে লিখতে পারবো না, প্রাপ্তিতেও লিখতে পারবো না সেটা। আরেকটা বিষয় মনে রাখতে হবে, নগদের ঘরে নগদ এবং নগদের সমতুল্য চেক, এটিএম কার্ডের মাধ্যমে লেনদেন একটি কলামেই লিখব। তিনোটা এই কলামে এক কলামে লিখব, আলাদা আলাদা কোনো কলাম থাকবে না। 3 নম্বর আরেকটা বিষয় আমরা মনে রাখবো, সেটা হচ্ছে ব্যাংক জমা অথবা ব্যাংক থেকে ব্যবসার জন্য উত্তোলন, যেটাকে আমরা বিপরীত দাখিলা বলি। ব্যাংক জমা দুগরা নগদান বইতে আমরা পড়েছি। ব্যাংক জমা দিলে নগদ কমে, ব্যাংক বাড়ে, মানে বিপরীত দাখিলা, একটাতে কমবে একটাতে বাড়বে। সেরকম কোনো দাখিলা আমরা এখানে লিখব না, কারণ এখানে আমরা তিনটা যেহেতু লিখে ফেলছি একই কলামে, একবার বাড়িয়ে একবার কমিয়ে দিলে আসলে ব্যাপারটা হয় একই। একবার ধরো এখানে 100 টাকা কমাই দিলাম, আবার 100 টাকা যোগ করে দিলাম, ব্যাপারটা হয় যাই যোগ বিয়োগে একই সমান হয়। সুতরাং এটা লেখার কোনো প্রয়োজন নেই, এটা আমরা লিখব না। এই বিষয়গুলো আমরা মাথায় রেখে নগদ প্রদান জাবেদা আমরা এখনই শুরু করব। নগদ প্রদান জাবেদা আমরা তোমাদের বইয়ের 118 পৃষ্ঠায় একটা কাজ দেওয়া আছে, সেই কাজটাই আমরা এখন করব। কোয়েশ্চেনের অক্টোবরের 1 তারিখ দেওয়া আছে, নগদে ক্রয় করলেই টাকা বাড়বে না টাকা কমবে, টাকা প্রদান করতে হবে। তাহলে এখানে টাকা প্রদান করতে হলে নগদের ঘরে আসবেই।
আর একটা ক্রয়ের ঘরে আসবে। এরপরে খালিদ অ্যান্ড সন্সকে পরিশোধ, এখানেও টাকা প্রদান করা হচ্ছে। মণিহারি ক্রয়, এখানেও টাকা প্রদান করা হচ্ছে। রাসেল অর্থাৎ পাওনাদারকে টাকা দেওয়া হচ্ছে, এখানে কিছু টাকা কম দিয়েছে 200 টাকা। এই জায়গায় শফি এন্টারপ্রাইজের কাছ থেকে নগদে ক্রয় করলেই টাকা গেছে। আর অক্টোবরের 20 তারিখ ঋণ পরিশোধ, এখানেও টাকা চলে গেছে। কর্মচারীকে বেতন টাকা পরিশোধ হয়েছে, টাকা প্রদান করা হয়েছে। উত্তোলন, মালিক উত্তোলন করলে টাকা চলে গেছে, টাকা প্রদান করা হয়েছে মালিককে। এই জায়গায় লেখা হলো প্রাপ্তি, অক্টোবরের 30 তারিখ প্রাপ্তি 2000 টাকা। আমরা করতে বলেছি নগদ প্রদান জাবেদা, তাহলে এই কলামটা আমাদের কোনো কাজে আসবে না। তাহলে আমরা মূল কাজটাই শুরু করি। এখন প্রথমে আমরা এই ঘরটা আঁকব। যেহেতু নগদ প্রদান জাবেদা, প্রদান মানে টাকা চলে যাচ্ছে, চলে গেলেই হবে ক্রেডিট, নগদান ক্রেডিট যখন হবে আমরা এই জায়গায় লিখব ডেবিট হিসাব খাত। ডেবিট হিসাব খাত যদি আমরা এখানে লিখি তাহলে আমরা 3টা ঘরে লিখব ডেবিট, 1 2 3, আর 2 ঘরে থাকবে ক্রেডিট। এখানে আমরা কিভাবে সাজাবো, যেহেতু নগদ প্রদান, নগদান ক্রেডিট, এটাই মূল বিষয়, এটাকে কেন্দ্র করে সব কাজগুলো চলবে। নগদ চলে যাওয়া, নগদ ক্রেডিট হওয়া। নগদ ক্রেডিট হয় প্রতিদিন, প্রতিনিয়ত ক্রেডিট হবে মূলত ক্রয়ের কারণে। ক্রয় করবে নগদ চলে যাবে, ক্রয় করবে নগদ চলে যাবে, এটাই। আর মাঝে মাঝে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে পাওনাদারকে টাকা দেওয়ার কারণেও নগদ চলে যাবে। আর কদাচিৎ খুব কম পরিমাণে অন্যান্য লেনদেন হবে। এই লেনদেনটা সবচেয়ে বেশি হবে, ক্রয়ের কারণে নগদ টাকা বেশি চলে যাবে, পাওনাদারের কারণেও নগদ টাকা যাবে মাঝে মাঝে, একবারে খুব কম, মাঝে মাঝে খুব কম সময় কদাচিৎ টাকা চলে যাবে অন্যান্য কারণে। মূল কাজটা হবে নগদ চলে গেলে নগদ প্রদান। এরপরে আরেকটা গড় থাকবে, সেটা হবে টাকা প্রদান করতে গিয়ে কিছু টাকা যদি কাউকে কম দিই, সেটা এখানে লিখব, তার নাম হবে প্রাপ্ত বার্তা। তাহলে বার্তা পেইলে আমরা এখানে লিখব, নগদ কাউকে টাকা দিতে গিয়ে যদি বার্তা পাই। আমরা তাহলে শুরু করি। প্রথম অক্টোবরের 1 তারিখ নগদে পণ্য ক্রয় করলে নগদ টাকা চলে যাবে। আমরা শুরু করি তাহলে কাজটা। অক্টোবর 1, কয় টাকা? 9000 টাকা নগদ চলে গেল। কি কারণে চলে গেল? ক্রয়ের কারণে। তাহলে ক্রেডিট পাশে আমরা 9000 লিখেছি, ডেবিট পাশেও 9000 লিখেছি, সমান সমান হয়ে গেছে। ক্রেডিট 9000 টাকা চলে গেছে। কেন চলে গেছে? ক্রয়ের কারণে। তাহলে এখানে কি লিখবো আমরা? এখানে কিছুই লিখতে হবে না, কারণ ক্রয়টাও লেখা আছে, নগদানও লেখা আছে। নগদান ক্রেডিট 9000, ক্রয় ডেবিট 9000। তাহলে এখানে কিছুই লিখতে হবে না। যদি এখানে উল্লেখ না থাকে তখনই আমরা লিখব। দ্বিতীয় কোয়েশ্চেন, অক্টোবর 4 খালিদ অ্যান্ড সন্সকে পরিশোধ মানে টাকা চলে গেছে। তাহলে এটা লেখা শুরু করি। অক্টোবর 4 যদিও আমি এখানে বলে 5 লিখে ফেলেছি। অক্টোবর 4 খালিদকে পরিশোধ কয় টাকা? 6500 টাকা। খালিদকে পাওনাদারকে আমরা 6500 টাকা পরিশোধ করেছি। নগদ টাকা চলে গেছে, ক্রেডিট। পাওনাদারের দায় কমে গেছে, ডেবিট। এখানে আমরা কিছু লিখব কিনা? লিখব। খালিদ অ্যান্ড সন্স কাকে টাকা দেওয়া হলো। এরপরের কোয়েশ্চেন, অক্টোবর 7 মণিহারি দ্রব্য ক্রয় 500 টাকা। তাহলে এটা লেখা শুরু করি। অক্টোবর 7 মণিহারি দ্রব্যের কারণে 500 টাকা কমে গেছে, নগদ থেকে 500 টাকা কমে গেছে। তাহলে এটা আমরা অন্যান্যের কলামে লিখব, কারণ পাওনাদারও নয়, ক্রয়ও নয়, অন্যান্য কলামে লিখব এটা। পরের সমস্যা বা পরের কোয়েশ্চেন আমরা যাওয়ার আগে এখানে মণিহারি লিখে ফেলেছি। পরের কোয়েশ্চেন হলো অক্টোবর 10 রাসেল স্টোরকে 5300 টাকা প্রদান করলো।
নগদে আমরা 5,300 টাকা দিয়ে ফেলেছি, তাকে আবার আমরা 200 টাকা দিই নাই, বাট্টা পেয়েছি 200 টাকা। তাহলে রাসেল স্টুডেন্ট নামক পাওনাদার থেকে বাদ যাবে, এই দুটো যোগ করে বাদ যাবে। তাহলে লেখা শুরু করি। অক্টোবর 10 নগদ টাকা দিলাম 5,300 টাকা, টাকা দিই নাই 200 টাকা। তাহলে মোট পাওনাদার থেকে বাদ যাচ্ছে 5,500 টাকা। ক্রেডিট 5,300, ক্রেডিট 200, ডেবিট 5,500। কার হিসাব থেকে এই টাকা বাদ যাচ্ছে 5,500 টাকা? রাসেল স্টোর। এরপরের অক্টোবর 16 সফি এন্টারপ্রাইজের কাছ থেকে নগদে ক্রয় 14,000 টাকা। তাহলে যেহেতু নগদ আছে আমরা কারোর নাম লিখব না, তাহলে টাকা চলে যাচ্ছে কয় টাকা? তারিখ অক্টোবর 16, কয় টাকা যাচ্ছে? 14,000 টাকা। কেন যাচ্ছে? ক্রয় করেছি। কারো নাম কি লিখতে হবে? হবে না, কারণ ক্রয়ও লেখা আছে ক্রয় ডেবিট 14,000, নগদান ক্রেডিট 14,000। নগদ 14,000 চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে? ক্রয়ের কারণে। তাহলে কেন কোনো নাম লেখার প্রয়োজন নেই। অক্টোবর 20 ঋণ পরিশোধ 8,000 টাকা। কয় টাকা চলে যাবে? 8,000 টাকা। কয় তারিখ? অক্টোবর 20। কী কারণে? ঋণ পরিশোধ। তাহলে ডেবিট হবে 8,000, ক্রেডিট হবে 8,000, লেখা শুরু। অক্টোবর 20 নগদান ক্রেডিট 8,000, ডেবিট অন্যান্য কলামে 8,000। কেন? ঋণের কারণে 8,000 টাকা চলে গেছে। তাহলে চলে যাওয়ার কারণে নগদান 8,000, ডেবিট ক্রেডিট অন্যান্য ডেবিট 8,000। পরের সমস্যা অক্টোবর 26 কর্মচারীর বেতন পরিশোধ। আমরা কর্মচারী লিখব না, কর্মচারীর নামও লিখব না, আমরা শুধু বেতন লিখব। তাহলে এটা শুরু করে অক্টোবর 26 কয় টাকা চলে গেল? 4,500 টাকা। কোন কলামে বসবে বাকিটা? অন্যান্য, কারণ এটা পাওনাদারকেও দিই নাই, ক্রয়ও করি নাই, এটা অন্য খাত। কোন খাতে বিয়ে করেছি? বেতন। বেতন খাতে আমরা বিয়ে করেছি 4,500 টাকা। ক্রেডিট 4,500, ডেবিট 4,500 বেতন খাতে অক্টোবর 26। পরের সমস্যা, পরের কোয়েশ্চেন অক্টোবর 30 মালিক কর্তৃক উত্তোলন, মালিক টাকা নিয়ে গেছে বাড়িতে। তাহলে 2,000 টাকা কমবে। 30 তারিখ শুরু করা যাক। তারিখ অক্টোবর 30, কয় টাকা কমলো? 2,000 টাকা। কোন ঘরে লিখব? ডেবিট অন্যান্যের ঘরে। এখানে কি লিখব? বিবরণে উত্তোলন, মালিক নিয়ে গেলে আমরা লিখি উত্তোলন। তাহলে উত্তোলন 2,000 টাকা মালিক নিয়ে গেল, ক্রেডিট নগদ 2,000 কমে গেল, ডেবিট 2,000 অন্যান্যর কলামে। এরপরে একটি কোয়েশ্চেন আছে, সেটা অক্টোবর 30, তবে সেটাকে বলা আছে প্রাপ্তি। আমাদের করতে বলা হয়েছিল নগদ প্রদান। তাহলে যেহেতু প্রাপ্তি বলা হয়েছে, সুতরাং এটা আমরা এখানে লিখব না। তাহলে এটা না লিখেই আমরা যোগ করে ফেলি। মোট ক্রেডিট ডেবিট যোগ করলাম, ক্রয় ডেবিট 23,000 টাকা। পাওনাদারের গড়টা যোগ করি 12,000 টাকা। অন্যান্যের গড়টা যোগ করি 15,000 টাকা। বাট্টার গড়টা যোগ করি 200 টাকা। নগদের গড়টা যোগ করি 49,800 টাকা। এবার নিচে লিখে দিতে হবে মোট ডেবিট টাকা 23,000, 12,000, 15,000, মোট 50,000। ক্রেডিটও লিখে দিতে হবে মোট ক্রেডিট টাকা 200 এবং 49,800। আমরা এটা বড় ফিগার, সেজন্য এটা আগে লিখেছি। এটাও আগে লেখা যাবে, কোনো সমস্যা নেই, আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। তাহলে ডেবিট 50,000, ক্রেডিট 50,000। এটা আমরা সাজিয়ে পরীক্ষার হলে আমরা এরকম লিখব। এরকম লিখে এখানেও আমাদেরকে ডেবিট যোগফল, ক্রেডিট যোগফল লিখে দিতে হবে। আমি আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝেছ। তোমাদের বইয়ের সাথে যদি মিলিয়ে একবার মুখস্থ লিখলে মনে থাকবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমার আজকের পাঠ শেষ করছি। খুদা হাফেজ।